হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের ক্লাসে আমি তোমাদের 20 ফেব্রুয়ারি 2025-এর থার্ড শিফটে আসা ম্যাথের কোশ্চেন গুলো সলভ করাবো। তো আমি একদম বেসিক কনসেপ্ট দিয়ে তোমাদের প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে দেবো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। কি বলছে দেখো, প্রথমে একটা সরল অঙ্ক দিয়েছে। তো সরল অঙ্কের নিয়ম কি, সবার প্রথমে আমাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, এখানে যেহেতু ব্র্যাকেট রয়েছে তাহলে সবার প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ করব। তো সবার প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি আছে, 6 - 5 আছে। 6 - 5 মানে কত, 1। তার সাথে দেখো 6, আর এরকম যদি 6 এর পরে ব্র্যাকেট দিয়ে 1 লেখা থাকে তার মানে হচ্ছে এর মানে অফ আর কি। তাহলে এখানে রয়েছে 6 অফ 1 ইন্টু 3, তার আগে ছিল মাইনাস। তাহলে 6 অফ 1 মানে আগে অফের কাজ হয়, 6 গুণ 1 করলে হয় 6। 6 এর সাথে আবার যদি 3 আমি গুণ করি তাহলে কত হয়, 18 হয়। 3 × 6 = 18। তাহলে আসলো কত, 18 - 18। তাহলে এর মধ্যে আসলো কত, 18 - 18। তা 18 - 18 করলে কত হবে, 0 হয়। তাহলে এই পুরোটার মান আসলো আমার হচ্ছে 0। তারপরে কি ছিল, তার আগে ছিল হচ্ছে 8 গুণ 0 ভাগ 36। তাহলে আগে ভাগের কাজ হয়, তাহলে 8 গুণ 0 ভাগ 36 করলে হয় 0। তাহলে 8 গুণ 0 আসলো, 8 গুণ 0 করলে হয় 0। তার মানে এই পুরো টোটালটার জায়গায় আসলো 0। তার আগে কত ছিল, 3 যোগ 0। তা 3 যোগ 0 করলে কত হয়, 3 যোগ 0 করলে হয় 3। আচ্ছা, তাহলে পুরোটা কি আসলো, 36 মাইনাস 10 ইন্টু 3। তাহলে কি হবে, 36 মাইনাস 10 গুণ 3 করলে হয় 30। তাহলে 36 থেকে 30 বাদ দিলে হয় কত, 6। মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, 44, 32, 176 ও 352 লসাগু কত। তা এগুলো দেখো, আমি যদি একটু অপশন গুলো খেয়াল করি, এদের লসাগু মানে কি, সংখ্যাটা 44 দ্বারাও বিভাজ্য হবে, 32 দ্বারাও বিভাজ্য হবে, 176 দ্বারাও বিভাজ্য হবে, আবার 352 দ্বারাও বিভাজ্য হবে। তার মানে কি, 44 দ্বারা বিভাজ্য মানে কি, সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। তার মানে এদের লসাগুটা নিশ্চয়ই 2 দ্বারা বিভাজ্য অথবা একটা জোড় সংখ্যা হবে। তা দেখো 379 এ তো 2 দ্বারা বিভাজ্য না, তাহলে এটা কোনোদিন হতে পারে না। 255 এও 2 দ্বারা বিভাজ্য না, এটা কোনোদিন হতে পারে না। 352 দেখো 2 দ্বারা বিভাজ্য, তো এটা হতে পারে। আর 269 এটাও দেখো বিজোড় সংখ্যা, তাই এটাও 2 দ্বারা বিভাজ্য হবে না, বা এদের লসাগু হবে না। তাহলে এদের লসাগু কোনটা, 372। তারপরেরটা কি বলছে দেখো, একজন লোক 2200 টাকা দিয়ে একটি সিলিং ফ্যান কিনেছে। ফ্যানটি বিক্রি করে তার 35% ক্ষতি হয়েছে। তিনি ফ্যানটি কত টাকা দিয়ে বিক্রি করেছেন। একদম সোজা অঙ্ক। কত টাকা দিয়ে কিনেছে, 2200 টাকা দিয়ে। তাহলে ফ্যানটা বিক্রি করে তার কি হয়েছে, 35% ক্ষতি হয়েছে। তাহলে ফ্যানটা কত দিয়ে বিক্রি করেছে, ক্রয় মূল্য হচ্ছে 2200। তাহলে 2200-এর কত পার্সেন্ট হবে, 35% যদি ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্যের থেকে 35% কম হবে। মানে ক্রয় মূল্যের 35% কম মানে কত পার্সেন্ট, 65%। 100 - 35 করলে হয় 65। তাহলে 2200 ইন্টু 65/100 হবে হচ্ছে বিক্রয় মূল্য। দুটো শূন্য দুটো শূন্য কেটে যায়। তাহলে এবার 22 গুণ 65 যদি করি, 22 দিয়ে 5 কে গুণ করলে 110, মানে 110-এ শূন্য হাতে 11, 6 গুণ 22 করলে 132, আর 11 হয় 143, মানে 1430 টাকা। এটা হচ্ছে বিক্রয় মূল্য, মানে অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি জেলার জনসংখ্যা হচ্ছে 3,57,000। তাদের মধ্যে 1,94,000 জন পুরুষ আর বাকি জন মহিলা। এটা বলেনি, তার মানে বাকি জন মহিলা ধরতে হবে। যদি মোট জনসংখ্যার 47% শিক্ষিত হয় এবং 47% পুরুষ শিক্ষিত হয়, তাহলে কত শতাংশ মহিলা শিক্ষিত। দেখো এই অঙ্কটা কিছু আমার করারই দরকার নেই। কি দেখে আমি বুঝলাম, এখানে বলেছে মোট জনসংখ্যার 47% শিক্ষিত, আবার 47% পুরুষও শিক্ষিত। তা যেহেতু দুটো পার্সেন্টেজই সমান, তাহলে মোট জনসংখ্যার কত পার্সেন্ট মহিলা শিক্ষিত, কত পার্সেন্ট মহিলা শিক্ষিত হতে হবে। তাহলে মহিলা শিক্ষিতর হারও সেই সেমই হবে, মানে 47%ই হবে। যেহেতু টোটালটার পুরুষের শিক্ষিতের হার সেম, তাই মহিলা শিক্ষিতের হারও সেই সেমই হবে, মানে 47% হবে। এবার যদি আলাদা বলতো, ধরো বললো মোট জনসংখ্যা 46%, 47% শিক্ষিত কিন্তু পুরুষ শিক্ষিত 46%, সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ হতো। কিন্তু এক্ষেত্রে যেহেতু দুটোই সেম, তাই মহিলা শিক্ষিত হবে 47%। অঙ্ক আমার করার কোনো দরকারই নেই, মানে অপশন সি। তারপরটা কি বলছে দেখো, একটি ক্লাসের 52 জন ছাত্রের গড় বয়স 12 বছর। যদি তাদের শিক্ষকের বয়স যোগ করা হয় তাহলে সকলের গড় বয়স হয় 13 বছর। তাহলে সকলের মানে এখন কতজন হলো, 52 জন ছিল, তার থেকে শিক্ষক যোগ করলো মানে 53 জন হলো। তাহলে 53 জনের গড় বয়স কত হলো, 13 বছর। মানে কতটা বৃদ্ধি পেলো, আগে গড় বয়স ছিল 12 বছর, তাহলে এখন গড় বয়স হলো 13 বছর। তাহলে বয়স কতটা বৃদ্ধি পেলো, 1 বছর করে। 53 জনের 1 বছর করে বাড়লো, তাহলে মোট কত বাড়লো, 53 বছর বাড়লো। আমাকে বলেছে শিক্ষকের বয়স কত, তাহলে শিক্ষকের বয়স ওই ছাত্রদের বয়সের থেকে আরো 53 বছর, ওই ছাত্রদের গড় বয়সের থেকে আরো 53 বছর বেশি হবে।
তাহলে শিক্ষকের বয়স কত হবে? শিক্ষকের বয়স হবে ওই ছাত্রদের গড় বয়স মানে 12, তার থেকে আরো 53 বেশি, মানে গড় বয়স কত হবে? 12 যোগ 53, মানে কত হয়? 65 বছর। তাহলে শিক্ষকের বয়স কত হবে? অপশন ডি, 65 বছর। তারপরেরটা, এটাও একটা সরল অঙ্ক, দেখো কিভাবে করতে পারি। আগে কার কাজ করবো? আগে ভাগের কাজ হবে। তাহলে কি হবে? -9 যেরকম ছিল লিখলাম, মাইনাস ছিল, তাহলে ভাগটাকে না আমি বাই দিয়ে করি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে -60 বাই -15। আচ্ছা, এখানে -3 এর 8 গুণ আছে, তাহলে চিহ্ন আবার মাইনাস হবে, 3 গুণ 8 করলে হয় 24। আচ্ছা, এই মাইনাস কাটবে, 15 দিয়ে 60 কে কাটলে হয় 4, তাহলে কত থাকছে? -9 -4 -24। তা তিনটে চিহ্নই মাইনাস, মানে এদের চিহ্ন মাইনাস হবে, আর সংখ্যাগুলোর কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে 9 আর 4 যোগ করলে 13, 13 আর 24 যোগ করলে 37, তাহলে -37, মানে অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, চারটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 95 সেমি, মানে বাহুর দৈর্ঘ্য না, বাহুগুলির দৈর্ঘ্য হবে, মানে চারটে, মানে প্রথম ত্রিভুজটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 95 সেমি, দ্বিতীয় ত্রিভুজটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 76 সেমি, তৃতীয় ত্রিভুজটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 57 সেমি, আর চতুর্থ ত্রিভুজটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 152 সেমি। তো এটা এখানে বলতে চেয়েছে। তাহলে সর্বোচ্চ কত সেমি দৈর্ঘ্যের স্কেল দিয়ে তাদের দৈর্ঘ্য পুরোপুরি মাপা যাবে, মানে সর্বোচ্চ কত সেমি দৈর্ঘ্যের দিয়ে মাপলে মানে আমি পুরোপুরি মাপতে পারবো, মানে 95 সেমিটাও পুরোপুরি মাপবো যাতে আর কোনো অবশিষ্ট থাকবে না, 76 সেমিটাও পুরোপুরি মাপবো যাতে আর কোনো অবশিষ্ট থাকবে না, 57 সেমিটাও পুরোপুরি মাপবো যাতে কোনো অবশিষ্ট থাকবে না, আর 152 সেমিটাও পুরোপুরি মাপবো যাতে কোনো অবশিষ্ট থাকবে না। আর সেই মাপটা হতে হবে সর্বোচ্চটা। তাহলে যখনই এরকম বলবে সর্বোচ্চ কত সেমি দৈর্ঘ্যের মাপ নিয়ে আমি এটা মাপতে পারবো, তখনই কি করতে হয়? এদের এইসব মাপগুলোর গসাগু করতে হয়। তাহলে কার কার গসাগু করব? 95, 76, 57 আর 152 গসাগু করবো। দেখো প্রত্যেকটাকে 19 দিয়ে ভাগ করা যায়, তাহলে 19 দিয়ে ভাঙলে কত হয়? 95 কে হয় 5 19 95, 4 19 76, 3 19 57 আর 8 19 172, আর কিছু দিয়ে যাবে না চারটেকেই। তাহলে এদের গসাগু কত হবে? 19, মানে সর্বোচ্চ কত সেমি দৈর্ঘ্যের স্কেল দিয়ে এদের পুরোপুরি মাপা যাবে? 19 সেমি দৈর্ঘ্যের স্কেল দিয়ে এদের পুরোপুরি মাপা যাবে। তারপরেরটা কি বলছে দেখো, 5.4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত বর্গ সেমি? তাহলে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলুক, গোলকের বক্রতলের ক্ষেত্রফল বলুক, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বলুক, প্রত্যেক ক্ষেত্রেই একই ফর্মুলা। ফর্মুলা কি? 4 পাই আর স্কয়ার। এখানে দেখো উত্তরটা পাই দিয়েছে, তাই আমি পায়ের কোনো মান বসাবো না, আর আটটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধের মান বলে দিয়েছে, মানে ভূমির ব্যাসার্ধ, ব্যাসার্ধের মান বলে দিয়েছে 5.4 সেমি। তাহলে এখানে ক্ষেত্রফল কত হবে? 4 ইন্টু পায়ের মান 22/7 ইন্টু আর স্কয়ারের মান, আর মানে হচ্ছে 5.4, তার স্কয়ার মানে 5.4 ইন্টু 5.4 লিখলাম। ওফো, 22/7 লিখবো না, এটা পাই লিখবো, হ্যাঁ, কারণ আমার উত্তর পাই রয়েছে, 22/7 না। আচ্ছা, এই পয়েন্টটাকে যদি তুলি তাহলে নিচে 10, এই পয়েন্টটাকে তুললে নিচে 10। আচ্ছা, এবার যদি আমি গুণ করি, 4 গুণ 54 করলে কত হয়? 54 গুণ 4 করলে হয় 4 4 16 6 1, 4 5 করে রাখি 21। আচ্ছা, তার সাথে আবার 54 গুণ করলে কত? 4 গুণ 6 করলে হয় 24 এর 4 হাতে 2, 4 1 কে 4 আর 2 6, 4 2 গুণে 8 গুণ 5 6 30 এর 0 হাতে 3, 5 1 কে 5 আর 3 8 আর 5 2 গুণে 10, তাহলে কত হচ্ছে? 4 6 8 8 16 6 হাতে 1 1 আর 1, মানে 1 1 6 6 4 বাই 10 গুণ 10 করলে হয় 100, এত পাই। আচ্ছা, তাহলে 100 দিয়ে ভাগ করলে পয়েন্ট কি হয়? পয়েন্ট দুঘর বাপাশে সরে যাবে, তার মানে কোথায় যাবে? হবে হচ্ছে 116.64 এত পাই। তাহলে ক্ষেত্রফল কত? 116.64 পাই, মানে অপশন সি হবে। তারপরটা কি বলছে দেখো, 0.5 ও 72 এর মধ্য সমানুপাতি কত? তাহলে মধ্য সমানুপাতির ফর্মুলা কি? যদি বলে এ ও বি এর মধ্য সমানুপাতি কত, সেক্ষেত্রে একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি? রুট ওভার, মানে যাদের যাদের মধ্য সমানুপাতি বলবে রুট ওভার করে তাদের গুণফল, মানে রুট ওভার এ গুণ বি। এখানে বলেছে 0.5 আর 72, তাহলে এদের মধ্য সমানুপাতি কি হবে? রুট ওভার 0.5 ইন্টু 72। আচ্ছা, আমি পয়েন্টটাকে তুলে দিই, পয়েন্টটাকে তুললে নিচে 10 আসবে, 5 দিয়ে 10 কে কাটলে হয় 2, 2 দিয়ে 72 কে কাটলে হয় 36, মানে কি হলো? রুট ওভার 36, রুট ওভার 36 মানে কত? 6। তাহলে এদের মধ্যে সমানুপাতি কত হবে? 6 হবে, অপশন সি। তারপরেরটা কি বলছে দেখো, বিপুল ও বিজয় বার্ষিক সরল সুদের হারে যথাক্রমে 5400 টাকা ও 9400 টাকা ব্যাংকে জমা রেখেছে। যদি 5 বছর পর বিজয় বিপুলের থেকে 480 টাকা বেশি সুদ পায়, তাহলে বার্ষিক সুদের হার কত শতাংশ? দেখো, বিপুল রেখেছে কত টাকা? বিপুল রেখেছে হচ্ছে 5400 টাকা, আর বিজয় রেখেছে কত টাকা? বিজয় রেখেছে 9400 টাকা। তাহলে বিজয় বেশি টাকা রেখেছে, তার মানে বিজয় সুদও বেশি পাবে। তাহলে 5 বছর পর বিজয় কত টাকা বেশি সুদ পাচ্ছে? 480 টাকা বেশি সুদ পাচ্ছে। কেন এই বেশি সুদটা পাচ্ছে? কারণ বিজয় দেখো বেশি টাকা রেখেছে বিপুলের থেকে। বিজয় কত টাকা বেশি রেখেছে?
বিজয় রেখেছে 9,400 আর বিপুল রেখেছে 5,400, তাহলে বিজয় কত টাকা বেশি রেখেছে? 9,400 মাইনাস 5,400 মানে 4,000 টাকা বেশি রেখেছে। এই 4,000 টাকাটারই 5 বছরের সুদ হচ্ছে 480 টাকা। এই যে 480 টাকাটা বেশি পাচ্ছে, তার মানে কি এই 4,000 টাকারই 5 বছরের সুদ পাচ্ছে 480 টাকা। আমাকে বের করতে বলেছে সুদের হার কত শতাংশ। তাই আমি ধরছি সুদের হার r%, তাই এটা সরল সুদ। সরল সুদের ক্ষেত্রে ফর্মুলা কি? সরল সুদের পিটিআর বাই 100, মানে এখানে পি কত, আসলটা মানে 4,000, ইন্টু টি কত, টি মানে হচ্ছে সময়টা মানে 5 বছর, 5 ইন্টু আর এর মান কত, আরই ধরেছি, বাই 100 সমান সমান কত, 480। আচ্ছা, এখান থেকে দুটো শূন্য কেটে যায়। এবার যদি উপরে উপরে কাটি, এই শূন্য আর এই শূন্য কেটে যাবে, 4 দিয়ে 48 কে কাটলে 4 12 48, মানে 8 সমান সমান হবে 12/5। 12 দিয়ে যদি এই 5 দিয়ে যদি 12 কে ভাগ করি, তাহলে প্রথমে 2 বার যাবে, তারপরে পয়েন্ট নিয়ে শূন্য নিতে হবে, 2 শূন্য মানে 4, দেখবে 2.4 হবে। তার মানে বার্ষিক সুদের হার কত, 2.4%, মানে অপশন এ হবে। তারপর একটা কি বলছে দেখো, একটি দ্রব্যের ক্রয় মূল্য প্রথমে 15% বৃদ্ধি পেল ও পরে 15% হ্রাস পেল। যদি দ্রব্যটির বর্তমান মূল্য 19,550 টাকা হয়, তাহলে দ্রব্যটির প্রকৃত ক্রয় মূল্য কত টাকা? আচ্ছা দেখো, এরকম যখনই বলবে যে প্রথমে এত পার্সেন্ট বৃদ্ধি পেল ও পরে 15% হ্রাস পেল, তাহলে এই দুটো বৃদ্ধি আর হ্রাসের সমতুল্য বৃদ্ধি বা হ্রাস কি হয়? বলছে 15% বৃদ্ধি পেল, পরে আবার 15% হ্রাস পেল। তাহলে আমাকে কি করব, আমি যদি সমতুল্য বৃদ্ধি বা হ্রাস বের করি, সেটা কত হবে? 15% বৃদ্ধিটাকে আমি প্লাস ধরছি, তাহলে কতটা কি হলো, তাহলে +15 হলো, তারপরে আবার 15% হ্রাস পেলো মানে -15, তারপরে কি, এটা একটা ফর্মুলার মতো, মানে যতটা বৃদ্ধি পেলো প্লাস হতো, বা যতটা হ্রাস পেলো যা বলবে, আমি বৃদ্ধিটাকে প্লাস ধরছি, হ্রাসটাকে মাইনাস ধরছি। তারপরে কত, তারপরে হবে ওই দুটোর গুণফল, মানে +15 আর -15 গুণ করলে চিহ্নটা দেখো মাইনাস হয়ে যাবে, আর 15 গুণফল মানে 15 × 15/100। এটা হচ্ছে এই পার্সেন্টেজটা হচ্ছে এই 15% বৃদ্ধি আর 15% হ্রাসের যে রেজাল্ট, মানে এই দুটোর পরিবর্তে যদি একটা হতো তাহলে যেটা হতো সেইটা। এক্ষেত্রে আমি বৃদ্ধিটাকে প্লাস ধরলাম আর হ্রাসটাকে মাইনাস ধরলাম, তারপর এদের গুণফলে কি প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হয়, তাই এখানে চিহ্ন হয়েছে মাইনাস। তাহলে রেজাল্ট আমার কি আসে দেখি, +15 -15 কেটে গেল, তাহলে উত্তর আসলো মাইনাসে, আর উপরে 15 × 15 করলে হয় 225/100, মানে হয় -2.25%। মাইনাস আসার অর্থ হলো, মাইনাসটা আমি কি ধরেছিলাম, হ্রাস পেয়েছে, তাহলে দ্রব্যটার মূল্য হিসাব মতো কি হলো, দ্রব্যটার মূল্য হ্রাস পেয়েছে। কত হ্রাস পেয়েছে? 2.25% হ্রাস পেয়েছে। 2.25% হ্রাস পাওয়া মানে কি, মানে আগে যদি 100 টাকা হতো দাম, আগে যদি দাম 100 টাকা হতো, তাহলে এখন দাম কত, 100 থেকে আরো 2.25 কম, মানে কত হবে, 100 - 2.25, এটা করলে দেখো হবে 97.75 বিয়োগ করলে। আচ্ছা, তার মানে এখন দাম যদি 90, আগে যদি দাম 100 টাকা হয়, এখন দাম হচ্ছে 97.75। আমাকে কি বলে দিয়েছে, দ্রব্যটির বর্তমান মূল্য, মানে এখনকার দামটা বলে দিয়েছে কত, 19,550 টাকা। আর আমার এখানে এখনকার দাম কত বেরিয়েছে, 97.75। আমাকে বের করতে বলেছে প্রকৃত ক্রয় মূল্য, মানে আগেকার দামটা কত, মানে 100টা কত সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে আমি এই হিসাব অনুযায়ী আমি কি পেলাম, যে 97.75টা এটা কার সাথে সমান, এই যে এই 19,550 এর সাথে সমান। তাহলে 1 হলে সেটা কার সাথে সমান হবে, 19,550 ডিভাইডেড বাই 97.75 এর সাথে সমান। আমাকে কোনটার মান বের করতে হবে, আগে কত ছিল, মানে 100টার মান বের করতে হবে, 100টা কত, তাহলে 100টা কার সাথে সমান হবে, এই যেটা বেরোলো সেইটা ইনটু 100 হবে। আচ্ছা, আমি যদি পয়েন্টটাকে তুলে দিই, তাহলে উপরে আরো 100 গুণ হবে, মানে এখানে আমি দুটো শূন্য অ্যাড করে দিলাম। এবার যদি আমি কাটাকুটি করি, দেখো 9 7 7 5, এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলেই আমার হবে 19,550, মানে এটাকে 2 দিয়ে গুণ করলেই 19,550 হবে। তাহলে আমার উত্তর কত হবে, 2 এর পরে একটা, দুটো, তিনটে, চারটে, মানে 100টা 20,000 এর সমান। তার মানে আগেকার ক্রয় মূল্যটা 20,000 এর সমান, মানে দ্রব্যটার প্রকৃত ক্রয় মূল্য কত, 20,000 টাকা, মানে অপশন ডি হবে। তারপর একটা কি বলছে দেখো, পি একটি কাজের 1/3 কাজ 4 দিনে করতে পারে এবং কিউ একটি কাজের 1/4 কাজ 6 দিনে করতে পারে। পি ও কিউ একসাথে 6 দিন কাজ করলো এবং তারপর বাকি কাজটি আর 2 দিনে শেষ করলো। তাহলে আর একা সমগ্র কাজটি কত দিনে শেষ করবে? আচ্ছা, কি বলছে দেখো, পি একটি কাজের 1/3, তাহলে পি 1/3 অংশ করে হচ্ছে 4 দিনে। আচ্ছা, পুরো কাজটা করা মানে কত অংশ করা, পুরো কাজ করা মানে কাজটার 1 অংশ করা। তাহলে 1/3 অংশ যদি 4 দিনে করে, তাহলে 1 অংশ কত দিনে করবে, 4/1/3, 4/1/3 করে হয়ে যায় 4 × 3, মানে 12 দিনে হয়ে যাবে। একই রকম করে যদি কিউ এরটা বার করি, তাহলে কিউ 1/4, মানে 1/4 অংশ করে হচ্ছে 6 দিনে। তাহলে কিউ 1 অংশ করবে কত দিনে,
6 গুণ 4 হবে, মানে 4 6 24 দিনে। তাহলে আমি এখান থেকে কি পেলাম? পি কাজটা করছে কত দিনে? 12 দিনে। আর কিউ কাজটা করছে কত দিনে? 24 দিনে। তাহলে টোটাল কাজটাকে আমি কি ধরবো? এরা যে যত দিনে করে তাদের লসাগু, মানে 12 আর 24 এর লসাগু। 12 আর 24 এর লসাগু করলে কত? 24। তাহলে আমি টোটাল কাজটা ধরলাম 24টা কাজ। তাহলে পি 12 দিনে করছে 24টা কাজ, আর কিউ 24 দিনে করছে 24টা কাজ। এবার আমি কি করব? প্রত্যেকে একদিনে কতগুলো করে কাজ করে। তাহলে পি যদি 12 দিনে 24টা কাজ করে, পি তাহলে একদিনে কতগুলো কাজ করবে? 24/12টা মানে দুটো। আর কেউ 24 দিনে 24টা কাজ করে, তাহলে একদিনে কতগুলো কাজ করবে? একদিনে করবে 24/24 মানে একটা কাজ। আচ্ছা, এইবার অঙ্কে চলে আসি। অঙ্কে কি বলছে দেখো, পি ও কিউ একসাথে 6 দিন কাজ করলো। তাহলে দেখো, পি একদিনে করছে দুটো কাজ, কিউ একদিনে করছে একটা কাজ। তাহলে ওরা যদি একসাথে কাজ করে, তাহলে পি আর কিউ মিলে একদিনে কতগুলো কাজ করবে? 2 আর 1 এর যোগ মানে 3। তা পি আর কিউ মিলে একসাথে 6 দিন কাজ করছে, তাহলে পি আর কিউ মিলে একদিনে যদি 3টে কাজ করে, তাহলে 6 দিনে কতগুলো কাজ করবে? 3 গুণ 6টা কাজ, মানে 18টা কাজ করবে। আচ্ছা, তারপরে কি বলেছে? এবং তারপর বাকি কাজটি আর দুদিনে শেষ করে। আচ্ছা, বাকি কাজ থাকলো কত? টোটাল কাজ হচ্ছে 24টা। পি আর কিউ মূল্যে 6 দিনে করলো 18টা কাজ, তাহলে বাকি থাকলো কটা কাজ? টোটাল থেকে 18টা বাদ দেবো, মানে 24 থেকে 18টা বাদ দিলে বেরিয়ে যাবে, বাকি থাকলো 6টা কাজ। তাহলে এই 6টা কাজ কে করছে? আর করছে কত দিনে? 2 দিনে। তাহলে আর 6টা কাজ করে হচ্ছে 2 দিনে। আমাকে কি বার করতে বলেছে? আর একা সমগ্র কাজটি। সমগ্র কাজ মানে কতগুলো কাজ? 24টা কাজ। তাহলে আর 6টা কাজ করে 2 দিনে। তাহলে আর 24টা কাজ করবে কত দিনে? 2 গুণ 24/6 মানে 6 গুণ 4, 4 দুগুণে 8 দিনে। তাহলে আর একা সমগ্র কাজটি কত দিনে করতে পারবে? মানে 24টা কাজ করতে পারবে হচ্ছে 8 দিনে, মানে অপশন ডি হবে। তারপর একটা কি বলছে দেখো, 100টি চিকু। চিকু কি আমি সঠিক জানি না, চিকু কোনো ফল, ঠিক আছে। 100টি চিকু 1210 টাকা দিয়ে কেনা হয়েছে এবং সেগুলি বিক্রি করে 940 টাকা লাভ হয়েছে। তাহলে প্রতি ডজন চিকুর বিক্রয় মূল্য কত টাকা? দেখো, 100টি চিকুর ক্রয় মূল্য হচ্ছে 1210 টাকা, সেগুলি বিক্রি করে 940 টাকা লাভ হয়েছে। তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করলেই বিক্রয় মূল্য পেয়ে যাবো, মানে 1210 যোগ, আচ্ছা নিচে যোগ করি, যোগ 940। তাহলে কত হয় বিক্রয় মূল্য? 0 5 9 2 11 1 হাতে 1 1 আর 1 2 2150 টাকা। তাহলে এটা কি বেরোলো? 100টি চিকুর বিক্রয় মূল্য আমাকে বের করতে বলেছে, প্রতি ডজন চিকুর বিক্রয় মূল্য, প্রতি ডজন মানে 12টা। তাহলে 100টার বিক্রয় মূল্য হচ্ছে 2150। একটার বিক্রয় মূল্য কত হবে? 2150/100। তাহলে 12টার বিক্রয় মূল্য কত হবে? এইটা ইন্টু 12 হবে। এই শূন্য কেটে গেল, 5 দিয়ে যদি কাটি 2, আর এখানে হবে 4 5 20, 1 5 3, 2 দিয়ে 12 কে কাটলে হয় 6, মানে 43 গুণ 6 করলে কত? 3 6 18 8 হাতে 1 4 6 24 এটাকে 25, মানে প্রতি ডজন চিকুর বিক্রয় মূল্য কত হবে? 258 টাকা। তারপর একটা কি বলছে দেখো, একটি কোম্পানি দুটি পেন কিনলে একটি পেন বিনামূল্যে দেয়, তাহলে ছাড়ের হার কত শতাংশ? দেখো, দুটো কিনলে একটা ফ্রিতে দেয়, তার মানে কোম্পানি টোটাল কতগুলো পেন দিচ্ছে? 3টে পেন দিচ্ছে। দাম নিচ্ছে কতগুলো? দুটোর দাম নিচ্ছে, তাই না? টোটাল 3টে পেন দিয়ে দুটোর দাম নিচ্ছে, মানে 3টের মধ্যে একটা পেন ফ্রিতে দিচ্ছে, দুটোর মধ্যে কিন্তু একটা পেন ফ্রিতে দিচ্ছে না। ওরা টোটাল 3টে পেন দিচ্ছে, তার মধ্যে একটা পেন ফ্রিতে দিচ্ছে। দুটো দিয়ে একটা ফ্রিতে দিয়ে মানে হচ্ছে টোটাল 3টে দিচ্ছে, তার মধ্যে একটার দাম নিচ্ছে না, মানে 3টের মধ্যে দুটোর দাম নিচ্ছে বা একটার দাম নিচ্ছে না। তাহলে ছাড়ের হার কত? ছাড়ের হার কটা ফ্রিতে দিচ্ছে? একটা ফ্রিতে দিচ্ছে, মানে 1 ডিভাইডেড বাই কটার মধ্যে? 3টের মধ্যে, টোটাল 3টের মধ্যে, মানে 1/3 ইন্টু 100%। তা 100/3 করলে কত হয়? 33.13% হয়, মানে অপশন এ হবে। তারপর একটা কি বলছে দেখো, 500 মিটারের একটি বৃত্তাকার রেসে এ ও বি একই স্থান থেকে একই সময়ে একই দিকে যথাক্রমে 36 কিমি পার ঘন্টা ও 45 কিমি পার ঘন্টা গতিবেগে চলতে শুরু করলো। কত সেকেন্ড পর তারা প্রথমবারের মতো মিলিত হবে? একটা বৃত্তাকার ট্র্যাক আছে, ধরো বৃত্তাকার পথ, তাহলে দুজনে ধর এখান থেকে চলতে শুরু করলে একই দিকে। তাহলে দেখো, একজনের গতিবেগ কম, এর গতিবেগ কম, বি এর গতিবেগ বেশি, তাহলে বি কি হবে? বি এগিয়ে যাবে। তাহলে এর গতিবেগ হচ্ছে 36 কিমি পার ঘন্টা, বি এর গতিবেগ হচ্ছে 45 কিমি পার ঘন্টা। তাহলে প্রতি ঘন্টায় বি কতটা করে এগিয়ে যাবে এর থেকে? 45 মাইনাস 36 মানে 9 কিমি করে এগিয়ে যাবে। তাহলে আচ্ছা, কত এদের পার্থক্য হচ্ছে 9 কিমি পার ঘন্টা। আচ্ছা, এটাকে না আমি মিটার পার সেকেন্ডে নিই, তাহলে বোঝাতে সুবিধা হবে। তাহলে 9 কিমি পার ঘন্টা হচ্ছে এদের পার্থক্য, গতিবেগের পার্থক্য। সেটাকে যদি আমি মিটার পার সেকেন্ডে নিই, কি হয়? কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে নিলে 5/18 দিয়ে গুণ করতে হয়, তাহলে 9 গুণ 5/18 এত মিটার পার সেকেন্ড।
9 দিয়ে 18 কে কাটলে হয় 2, মানে 5/2 মিটার পার সেকেন্ড। তার মানে কি? তার মানে এই বি, ওর বি এর গতিবেগ হচ্ছে এর থেকে 5/2 মিটার পার সেকেন্ড বেশি। তার মানে বি প্রতি সেকেন্ডে, 1 সেকেন্ডে ওর থেকে 5/2 মিটার করে এগিয়ে যায়। এইভাবে তাহলে বি এগিয়ে যাচ্ছে মানে কি? তারা আবার কখন মিলিত হবে? মিলিত হবে মানে বি তো এরকম এগিয়ে যাচ্ছে, তাহলে বি এগোতে এগোতে বি যখন একটা পাক ওর থেকে একটা পাক বেশি খেয়ে ওকে আবার ধরবে, তখনই তারা আবার মিলিত হবে। প্রথমবারের মতো কখন মিলিত হবে? যখন বির যেহেতু গতিবেগ বেশি, মানে বি তো জোরে জোরে যাচ্ছে, বি জোরে জোরে গিয়ে ওকে আবার মানে এক পাক বেশি ঘুরে ওকে যখন ধরবে তখনই মিলিত হবে। তাই এক পাক যাওয়া মানে কত মিটার যাবে? এক পাক যাওয়া মানে 500 মিটার যাবে, মানে তাদের তফাৎটা হবে কত? 500 মিটার তফাৎ, মানে বি 500 মিটার এগিয়ে যাবে। বি দেখো 5/2 মিটার এগোই হচ্ছে 1 সেকেন্ডে, তাহলে বি 5/2 মিটার এগোই 1 সেকেন্ডে। তাহলে বি 1 মিটার এগোবে কত সেকেন্ডে? 1 গুণ 2/5 সেকেন্ডে। বি কে কত মিটার এগোতে হবে? 500 মিটার এগোতে হবে, মানে মিলিত হবে মানে এক পাক বেশি ঘুরবে, মানে 500 মিটার বেশি যাবে। তাহলে 500 মিটার এগোবে কত সেকেন্ডে? 1 গুণ 2 গুণ 500 ডিভাইডেড বাই 5 সেকেন্ডে। 5 আর 500 কে কাটলে হয় 100, মানে 100 গুণ 2 করলে হয় 200। তাহলে বি কত সেকেন্ড পরে তার, আচ্ছা মানে 200 সেকেন্ড পরে বি 500 মিটার এগিয়ে যাবে। তাহলে কি বলেছে? কত সেকেন্ড পরে তারা প্রথমবারের মতো মিলিত হবে? তাহলে 200 সেকেন্ড পরে তারা প্রথমবারের মতো মিলিত হবে, মানে অপশন বি। তারপরেরটা কি বলছে দেখো, যদি একই সুদের হারে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ 40 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ 80 টাকা হয়, তাহলে মূলধনের পরিমাণ কত টাকা? দেখো, এই টাইপের অঙ্ক যখনই দেবে তখন আমাদের একটা 2 বছরের ক্ষেত্রে একটা সূত্র আছে। সেই সূত্রটা কি? সূত্রটা হচ্ছে সুদের পার্থক্য, এই সুদের হার সমান সমান 2 ইন্টু সুদের পার্থক্য, সুদের পার্থক্য মানে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য, ডিভাইডেড বাই সরল সুদ, আর যেহেতু সুদের হার বের করতে বলেছে ইন্টু 100%। তাহলে এখানে সুদের হারটা কত হবে? 2 ইন্টু সুদের পার্থক্য, চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 80 টাকা, সরল সুদ হচ্ছে 40 টাকা, তাহলে সুদের পার্থক্য কত? 80 মাইনাস 40 মানে 40, ডিভাইডেড বাই সরল সুদ, সরল সুদ কত ছিল? 40 টাকা, মানে ডিভাইডেড বাই 40 ইন্টু 100%। আচ্ছা 40 40 কেটে গেল, তাহলে সমান সমান 2 গুণ 100 করলে হয় 200%। তাহলে সুদের হার কত পেলাম? মানে আর এর মান কত পেলাম? 200%। আমাকে কি বের করতে বলেছে? মূলধনের পরিমাণ। তাহলে আমি ধরছি মূলধন হচ্ছে এক্স, তাহলে এই এক্স টাকার 200% সুদের হারে 2 বছরের সরল সুদ হচ্ছে 40 টাকা। আর ওদিকে সরল সুদ বের করার ফর্মুলা হচ্ছে পিটিআর বাই 100, যেখানে পি এর মান কত? এক্স ধরেছি, তাহলে এক্স ইন্টু টি, টি এর মান কত? 2 বছর মানে 2, ইন্টু আর, আর এর মান কত? 200% মানে 200, ডিভাইডেড বাই 100 সমান সমান কত? সরল সুদটা হচ্ছে 40, মানে ইজিক্যাল টু 40। 100 দিয়ে 200 কে কাটলে হয় 2, আচ্ছা 2 দিয়ে 40 কে কাটলে 20, 2 দিয়ে 20 কে কাটলে 10, তার মানে এক্স এর মান কত বেরোলো? 10। তাহলে মূলধনের পরিমাণ কত টাকা? মূলধনের পরিমাণ এক্স ধরেছিলাম, মানে মূলধনের পরিমাণ হবে 10 টাকা, মানে অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, 42 ও 8 এই সরি 32 ও 48 এর তৃতীয় সমানুপাতি এবং 4 ও 18 এর তৃতীয় সমানুপাতির অনুপাত কত? আচ্ছা আমি ধরছি 32 আর 48 এর তৃতীয় সমানুপাতি হচ্ছে এক্স। তৃতীয় সমানুপাতি কি করে বের করে? তৃতীয় সমানুপাতি যখন দেয় তখন হচ্ছে প্রথমটা আর দ্বিতীয়টার অনুপাত সেটা হবে দ্বিতীয়টা তৃতীয়টার অনুপাতের সমান, মানে 32:48 বা 32/48 সেটা সমান সমান কি হবে? 48/x। এটাই হচ্ছে তৃতীয় সমানুপাতি বের করার ফর্মুলা। আচ্ছা 32 আর 48 কে দেখো কাটাকুটি যায় 16 দিয়ে, তাহলে 16 দুগুণে 32, 3 16 48, আর 2 দিয়ে যদি 48 কে কাটি হয় 24, তাহলে x এর মান কত বেরোলো? 3 গুণ 24 মানে 72 বেরোলো। আচ্ছা তাহলে x এর মান এইখানে তৃতীয় সমানুপাতি বেরোলো 72। আর 4 আর 18 যদি আমি তৃতীয় সমানুপাতিকে y ধরি, তাহলে কি হবে? 4/18 সমান সমান হবে 18/y। এখানে যদি 4 আর 18 কে 2 দিয়ে কাটি তাহলে 2/9, আর 2 দিয়ে যদি এই 18 কে কাটি হবে 9, কোনাকুনি গুণ করলে y সমান সমান 9 9 81। আচ্ছা তাহলে সমানুপাতি দুটো, তৃতীয় সমানুপাতি দুটোর অনুপাত কি হবে? 72:81। 72:81 করলে দেখো 9 দিয়ে কাটলে হয় 8:9, মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, যদি একই সুদের হারে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ 40 টাকা এবং চক্রবৃদ্ধি, আচ্ছা এটা ঠিক একটু আগেই করলাম সেম অঙ্ক, খালি ওখানে আগেরটাতে চক্রবৃদ্ধি সুদ ছিল 80 টাকা, এখানে চক্রবৃদ্ধি সুদ দিয়েছে 41 টাকা। তাহলে দুটো সেম অঙ্ক কিন্তু একটা শিফটেই এসছে। তো আমি সেই একই রকম করে করব। আমার ফর্মুলাটা কি ছিল? সুদের হার সমান সমান কি, একবারে বসিয়ে দিলাম 2 ইন্টু সুদের পার্থক্য, 2 ইন্টু সুদের পার্থক্য মানে চক্রবৃদ্ধি সুদ 41 আর সরল সুদ 40, তাহলে পার্থক্য কত? 1 টাকা, ডিভাইডেড বাই সরল সুদ মানে 40 টাকা, ইন্টু 100 এত পার্সেন্ট,
এই শূন্য কেটে গেল, 2 দিয়ে 4 কে কাটলে হয় 2, 2 আর 10 কে কাটলে হয় 5, মানে সুদের হার কত পেলাম আমি? 5% পেলাম। আমাকে কি বার করতে বলেছে? তাহলে মূলধনের পরিমাণ কত? আমি ধরছি মূলধনের পরিমাণ x, মানে p এর মান পেলাম x, t এর মান কত? 2 বছরের, আর সুদের হার কত? 5%। তাহলে ফর্মুলা কি? সরল সুদের PTR/100, যেখানে p এর মান হচ্ছে x ইন্টু t এর মান হচ্ছে সময় মানে 2 ইন্টু r এর মান 5 ডিভাইডেড বাই 100 সমান সমান হচ্ছে সরল সূত্র মানে 40। আচ্ছা, 2 আর 2 দিয়ে এটাকে কাটলে হয় 50, 5 দিয়ে এটাকে কাটলে হয় 10, তাহলে x সমান সমান হবে 10 গুণ 40 মানে 400, মানে অপশন বি হবে মূলধনের পরিমাণ। তারপরে কি বলছে দেখো, সুমন গাড়ি করে 22 কিমি পার ঘন্টা গতিবেগে কিছুটা দূরত্ব গিয়ে আবার শুরুর স্থানে 17 কিমি পার ঘন্টা গতিবেগে ফিরে আসলো, তাহলে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত কিমি পার ঘন্টা? এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে দেখো একটা ফর্মুলা আছে, যখন বলবে x কিমি পার ঘন্টা বেগে গিয়ে y কিমি পার ঘন্টা বেগে ফিরে আসে, সেক্ষেত্রে গড় গতিবেগ কি হয়ে যায়? 2 ইন্টু xy ডিভাইডেড বাই x প্লাস y, এটাই গড় গতিবেগের ফর্মুলা। তাহলে এই ক্ষেত্রেও কি হবে? তাহলে গড় গতিবেগ কি হবে? 2 ইন্টু x মানে আমি 22 ধরতে পারি, ইন্টু y মানে 17 ধরতে পারি, ডিভাইডেড বাই 22 যোগ 17, তাহলে কি হবে? 2 গুণ 22 করলে হয় 44 ইন্টু 17 ডিভাইডেড বাই 22 যোগ 17 করলে হয় 39। কিছু তো কাটাকুটি যাচ্ছে না, তো উপরে উপরে গুণ করি, তাহলে 17 গুণ 4 করলে হয় 4 17 68, 8 হাতে 6, 4 17 আবার 68 আর 6 74 ডিভাইডেড বাই 39। আচ্ছা, এটা পূর্ণ সংখ্যা রয়েছে মানে ভাগ করি 39 দিয়ে। প্রথমে দেখো একবার যাবে, একবার দিলে কত হয়? 5, 3 এর একে 4 মানে 3, 8। আচ্ছা, তারপরে দেখো কতবার যাবে? 9 বার যাবে, 9 বার দিলে 9 নং 81 1 হাতে 8, 3 নং 27 8 35 মানে 7, মানে 19 পূর্ণ 7 এর 39, তাহলে গড় গতিবেগ হচ্ছে 19 পূর্ণ 7 এর 39 সাথে 19 পূর্ণ 19 পূর্ণ 7 এর 39 এত কিমি পার ঘন্টা, মানে অপশন সি। তারপরেরটা কি বলছে দেখো, হরি এ শহর থেকে বি শহরে যাচ্ছে, যদি তার স্বাভাবিক গতিবেগের 2/3 গতিবেগে গাড়ি চালায়, যদি হরি তার স্বাভাবিক গতিবেগের 2/3 গতিবেগে গাড়ি চালায়, তাহলে সে শহর বি তে 30 মিনিট দেরিতে পৌঁছায়। স্বাভাবিক গতিবেগে গাড়ি চালালে শহর বি তে পৌঁছাতে তার কত মিনিট সময় লাগলো? আচ্ছা দেখো, সে গাড়ি চালাচ্ছে হচ্ছে 2/3 গতিবেগে, মানে স্বাভাবিক গতিবেগ যদি 1 হয়, তাহলে তার গাড়ি চালানোর গতিবেগ কত? গাড়ি চালানোর গতিবেগ হচ্ছে 2/3, মানে এই দুটো গতিবেগের অনুপাত কত? স্বাভাবিক গতিবেগ আর গাড়ি চালানোর গতিবেগের অনুপাত হচ্ছে 1:2/3, এটা করলে কত হয়? 3:2 হয়। তাহলে স্বাভাবিক গতিবেগ আর গাড়ি চালানোর গতিবেগের অনুপাত হচ্ছে 3:2। তাহলে এখানে বলেছে আমাকে সময় বেশি লাগে, তাহলে আমি যদি গতিবেগের থেকে সময়ের অনুপাতটা বার করি, কি হয়? গতিবেগ আর সময়ের সাথে হয় ব্যস্ত সম্পর্ক। কেন? কারণ গতিবেগ যত বেশি হবে সময় তত তার কম লাগবে। তাহলে যদি তাদের গতিবেগের অনুপাত যদি 3:2 হয়, তাহলে সময়ের অনুপাতটা কি হয়ে যাবে? যদি স্বাভাবিক গতিবেগে গাড়ি চালাই আর যেই 2/3 গতিবেগে গাড়ি চালাই, তাহলে সময়ের অনুপাতটা কি হয়ে যাবে? ঠিক তার উল্টোটা, মানে হয়ে যাবে 2:3, মানে 2টা হচ্ছে স্বাভাবিক গতিবেগে চালালে সময়, আর 3টা হচ্ছে যেই গতিবেগে যাচ্ছে মানে 2/3 গতিবেগে গেলে সময়। আচ্ছা, আমি ধরছি স্বাভাবিক গতিবেগে গেলে সময় লাগে 2x, আর এই 2/3 গতিবেগে গেলে সময় লাগে 3x, তাহলে কতটা সময় বেশি লাগছে 2/3 গতিবেগে গেলে? 3x মাইনাস 2x, মানে x মিনিট বেশি লাগছে। তাহলে x মিনিটটাই কত? এখানে দেখো শহর বিতে 30 মিনিট দেরিতে পৌঁছে, মানে 30 মিনিট বেশি লাগে, মানে এই x টাই সমান সমান হচ্ছে 30। আমাকে বের করতে বলেছে কি স্বাভাবিক গতিতে গেলে সে কত মিনিটে পৌঁছাবে, তাহলে স্বাভাবিক গতিতে গেলে তার টাইম লাগছে কত? এখানে ধরেছি আমি 2x, তার মানে কত হবে? 2 গুণ x এর মান হচ্ছে 30, মানে কত মিনিট লাগবে? 60 মিনিট বা 1 ঘন্টা। এখানে 60 মিনিটই দিয়েছে, মানে অপশন ডি হবে। তো এই শিফটে এই 20টা প্রশ্নই ছিল। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ক্লাসটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে আর এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।